হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন WBCS। তো ফুড এসআই পরীক্ষা কিন্তু আমাদের আর 2 মাস মতো বাকি রয়েছে। 2 মাসও বলা যায় না, 50 দিন মতো বাকি রয়েছে। আমি কিন্তু কালকে তোমাদের জন্য একটা 50 দিনের স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিয়েছি। ভিশন WBCS চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা ওটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তো আজ থেকে যেটা শুরু হচ্ছে আমাদের চ্যানেলে, যেরকম WBCS প্রিলিমিনারি আগে আমরা রিভিশন ক্লাস নিয়ে এসেছিলাম, যেটা তোমাদের কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়েছিল, সেম ওয়েতে আমাদের ফুড এসআইয়ের জন্য রিভিশন ক্লাস কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে। আমি উইকলি 2-3টে করে ক্লাস কিন্তু দেবো, তোমরা কিন্তু ক্লাসগুলোকে ফলো করবে, হোপফুলি তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। আজকে ক্লাসে যেটা টপিক আছে সেটা হচ্ছে আজকে তোমাদের ভারতের বিখ্যাত ব্যক্তি এবং তাদের উক্তি, এটা ইম্পর্টেন্ট। বিখ্যাত রাজা, এটা মেনলি কিন্তু ইতিহাসের থেকে হবে, ঠিক আছে? এটা পুরো কিন্তু যে ক্লাসেসগুলো হচ্ছে পুরো হিস্ট্রির ওপর বেস করে, মানে ভারতের যে হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, হিস্টোরিক্যাল যে তোমাদের ব্যক্তি রয়েছে, তাদের বিভিন্ন উক্তি, যে অমুক উক্তিটা কে দিয়েছে, ঠিক আছে, সারে জাহাজে আচ্ছা উক্তিটা কে দিয়েছে, এরকম। তারপর বিভিন্ন যে রাজা রয়েছে আমাদের এবং তাদের উপাধি। ফুড এসআই কিন্তু ফুড এসআই বলে না, পিএসসি যে মিসলেনিয়াস ক্যাটাগরি পরীক্ষাগুলো হয় এইগুলোতে কিন্তু এই ধরনের কিন্তু কোশ্চেন একটা দুটো দেখতেই পাবে। এছাড়া হচ্ছে ঐতিহাসিক যে বই এবং তাদের লেখক, মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন যে ধর্ম এবং ধর্মীয় মতবাদের যে প্রবর্তকগুলো রয়েছে, এটা থেকে কিন্তু কোশ্চেন দেখা যায়। এটা হচ্ছে মুঘল যুগের স্থাপত্য, মুঘলের আর্ট অ্যান্ড কালচার বা আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে তুমি কোশ্চেন দেখতেই পাবে। যদি তোমার একটু ডিটেলে কোশ্চেন করে তাহলে এই মুঘল যুগের স্থাপত্য থেকে কিন্তু কোশ্চেন আসবে। শুধুমাত্র মুঘল যুগ নয়, দিল্লি সালতানাতের ক্ষেত্রে আসবে, যেটা পরবর্তী ক্লাসে আমাদের আসবে। এরপর হচ্ছে আমাদের কি আসবে, দশম শিখ গুরু সম্বন্ধে ডিটেল এখানে তোমাদের এই ভিডিওর মধ্যে থাকবে। তারপর হচ্ছে ইতিহাসের বিভিন্ন কিছু নাম রয়েছে, তা সেই নামের তোমাদের, যেমন বাবরের নামের অর্থ কী, হুমায়ুনের নামের অর্থ কী, এই যে নামগুলো, এই নামগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপর হচ্ছে ব্রিটিশ ভারতের যে বিভিন্ন আইনগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি একটা কোশ্চেন ধরে নিতেই পারো, যেমন রেগুলেটিং অ্যাক্ট 17 এত, এটা কত সালে হয়েছিল, এইরকম তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখবে। হাফ অ্যান আওয়ারের ক্লাস হবে, খুব বেশি বিশাল বড় ক্লাস নয়। আর ভিডিওটা কিন্তু প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবার কাছে রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিও, তাহলে আমাদের ভালো লাগবে যে তোমাদের জন্য এটা করছি। তোমরা লাইক করে আমাদেরকে তোমার রেসপন্সটা জানাচ্ছ, ওকে? এবার হচ্ছে তোমরা দাদা এই ক্লাসের পিডিএফটা কোত্থেকে পাবো? এই পিডিএফটা হচ্ছে আমাদের ভিশন WBCS যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, তোমরা টেলিগ্রামে গিয়ে জাস্ট এই যে সার্চ অপশন তোমাদের মোবাইলে পাবে, সেখানে গিয়ে আমাদের এই চ্যানেলের নামটা লিখে দাও, ভিশন WBCS। দেখো ওখানে 25,000 মতো মেম্বার রয়েছে, তোমরা ওটাই গিয়ে নিচের দিকে জয়েন অপশন পাবে, ওখানে জয়েন করে যাও। আমি ওখানে আমাদের ক্লাস পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এছাড়া তোমরা যারা ফুড এসআই এর জন্য ফ্রি টেস্ট, আমি আগের দিন বলেছিলাম যে তোমাদের ফ্রি টেস্ট আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে চলে এসছে। ফ্রি টেস্ট, পেড টেস্ট দুটোই চলে এসছে। তোমরা যদি ফুড এসআই পেড টেস্ট কোর্স দরকার হয়, এই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি, ডাউনলোড করো। ডাউনলোড করার পর যদি তোমাদের পেড মক এবং পেড কোর্সেস দরকার হয় তাহলে WBPSC এই সেকশনটায় যাবে। আর যদি ফ্রি টেস্ট দিতে হয় তাহলে কিন্তু তোমাদের এই ফ্রি টেস্ট সেগমেন্টে এইখানে তোমরা কিন্তু গিয়ে ফ্রি টেস্টগুলো দাও। আমি জিকের ফ্রি টেস্ট ওখানে কিন্তু আপডেট করে দিয়েছি, ঠিক আছে? তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো। সুকান্ত স্যার তোমাদের যত্ন নিয়ে ক্লাসটা করিয়েছেন এবং আশা করি তোমাদের কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা আমাদের কিন্তু ফুড এসআই স্ট্র্যাটেজিকের 1 নম্বর ক্লাস আসছে, এটা হচ্ছে রিভিশন ক্লাস, ঠিক আছে? আমরা প্ল্যান করছি এরকমই একটা তোমাদের ফাইনাল রিভিশন 50 MCQ এর একটা 50টা সেটের 2500 কোশ্চেনের একটা তোমাদের ক্লাসেস এই উইক থেকে শুরু করে দেওয়া। তাহলে কি হবে, একদিকে তোমাদের থিওরিটিক্যাল চলবে, আবার একদিকে তোমাদের কি চলবে, তোমাদের MCQ গুলোও চলতে থাকবে। তার সাথে সাথে কি হবে, তার সাথে সাথে তোমাদের এখানে আমাদের অ্যাপেতে এখানে ফ্রি টেস্টগুলো চলবে। এবং তার সঙ্গে যদি তোমরা মনে করো যে না পেড টেস্টও নেবো, তাহলে আমাদের এই অ্যাপের WBPSC সেকশন দেখো, ঠিক আছে? তো ভিডিওটা সবাই লাইক করে দিও এবং ক্লাসেসটা ভালো করে মন দিয়ে দেখো। থ্যাংক ইউ। আমরা আজকের এই ক্লাসটায় ইতিহাস রিলেটেড স্ট্যাটিক জিকে পড়ব। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ইতিহাসের তো এত চ্যাপ্টার পড়ি, তাহলে আবার এই ইতিহাস রিলেটেড স্ট্যাটিক জিকে কেন? প্রথম কথা, আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এই স্ট্যাটিক জিকে মানে কি। অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকে বলে অরিজিনালি কোনো সাবজেক্ট হয় না। তাহলে স্যার পড়ি কেন? এটা তুমি বলতে পারো সিলেক্টিভ পার্ট অফ সাবজেক্টিভ জিকে নোন অ্যাজ স্ট্যাটিক জিকে। দেখো, আমরা ইতিহাসে অনেক ঘটনা, পরম্পরায়, ভারতবর্ষের ইতিহাসে হয়ে যাওয়া অনেক ইতিহাস জানি। তার ইতিহাসের বিস্তারিত ব্যাখ্যা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়ি, জানি, পড়েছি, জানছি, আবারও জানব।
এখন তার মধ্যে থেকে কিছু স্পেসিফাই জায়গা, যে জায়গাগুলো কি স্পেসিফাই করে, যে বিভিন্ন ঘটনা, বিভিন্ন উক্তি, বিভিন্ন সাল, তারিখ, চুক্তি, এগুলোকে আমরা সাজিয়ে একটু গুছিয়ে নিয়ে পড়াশোনা করছি। তাই ইতিহাসের প্রথম টপিকটা দেওয়া রয়েছে কি? উক্তি, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক স্লোগান। স্বাধীন ভারত যখন হবে, পরাধীন ভারত যখন রয়েছে, সে সময় আপামর ভারতবাসী দেশাত্মবোধ, দেশপ্রেম, এই সব কিছুকে জাগ্রত করার জন্য ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বর বিভিন্ন কিছু ডায়লগ, কিছু স্লোগান, এবং যেগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি পরীক্ষাতে আসছে, সেগুলোকে একত্রিত করা রয়েছে। প্রথমে রয়েছে সারে জাহাঁ সে আচ্ছা, যেটা মোহাম্মদ ইকবাল বলেছিলেন। বন্দে মাতরম, এখন এই বন্দে মাতরম আর জনগণ মন, এটা নিয়ে আমাদের একটু ঘুলিয়ে যায়, কোনটা ন্যাশনাল সং, কোনটা ন্যাশনাল অ্যানথেম। দেখো, যখন কোনো গান বাজে তখন কি আমাদের উঠে দাঁড়াতে হয়? উত্তর আসবে না। তাহলে এই বন্দে মাতরম যখন গাওয়া হয় আমাদের তখন উঠে দাঁড়াতে হয় না। তাই এটা ন্যাশনাল সং লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে বলা রয়েছে। আর জনগণ মন, এটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, যেটা আর.এন. টেগরের লেখা। নেক্সট স্লোগান দেওয়া রয়েছে, এই যেটা আমরা বললাম, তাহলে জনগণ মন অধিনায়ক, এটা কি? ন্যাশনাল অ্যানথেম। জাতীয় স্তোত্র, জয় জওয়ান জয় কিষান, এটুকুনি একজন বলেছিলেন। কে বলেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, ভারতবর্ষের পিএম লাল বাহাদুর শাস্ত্রী। তারপরে পরবর্তীকালে আর এক প্রধানমন্ত্রী এখানে আর একটা কথা অ্যাড করলেন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, তিনি বাজপেয়ীজি। খুব গুরুত্বপূর্ণ, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, সুভাষ বোস। মেরা ভারত মহান, রাজীব গান্ধীর উক্তি। গরিবি হটাও, এটা একটা স্লোগান। কিসের জন্য? টু ইরাডিকেট পোভার্টি, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ। ইন্দিরা গান্ধী অ্যাট দ্য টাইম অফ 4th 5-year প্ল্যানিং। খুব আছে ইনকিলাব জিন্দাবাদ, যার মুখে ভারতবর্ষে খুব জনপ্রিয় হয়েছিল, তিনি হলেন ভগৎ সিং। এ দুটোই মনে রাখবো আমরা, দিল্লি চলো এবং জয় হিন্দ, এবং গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, সুভাষ চন্দ্র বসু, নেতাজি। করেঙ্গে মরেঙ্গে, ডু অর ডাই, মহাত্মা গান্ধী। কখন? ইন অমান্য আন্দোলনের সময়, লবণ ভঙ্গের সময় স্লোগান দিলেন। পূর্ণ স্বরাজ, কমপ্লিট যে ফ্রিডম, প্রথম পূর্ণ স্বরাজের কথা জওহরলাল নেহরু বলেছিলেন। জয় জগৎ, বিনোভা ভাবে। মারো ফিরিঙ্গি কো, মঙ্গল পান্ডে, যার হাত ধরেই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ। সাম্রাজ্যবাদও কো নাশ হো, ভগৎ সিং। স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলক। কোন আন্দোলনের সময়? হোম রুল আন্দোলন। सरफरोशी की तमन्ना अब हमारा दिल में है, रामप्रसाद बिस्मिल, खूब परीक्षाয় আসে। भारत ছাড়ো মহাত্মা গান্ধী। आराम हराम है,
जवाहरलाल नेहरू, सत्यमेव जयते, मदन मोहन मालवीय, अंग्रेज पेट पे लथी मरता है, दादा भाई नौरोजी, मैं अपनी झांसी नहीं दूंगा, रानी लक्ष्मीबाई, तारा চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো, খুব পরীক্ষায় আসে লালা লাজপত রায়। সাইমন গোবেক, এই সাইমন কমিশন যে 7 সদস্যের কমিশন ভারতবর্ষের কি করতে এসেছিল, এ ভারতবর্ষের সংবিধান রচনার বিষয়ে আলোচনা করতে এসেছিল, কিন্তু কোনো ভারতীয় সদস্য ছাড়াই। এই সাইমন গোবেক আন্দোলন করতে গিয়ে পাঞ্জাব লালা লাজপত রায় শহীদ হলেন। ভারত ভারতীয়দের জন্য, দয়ানন্দ সরস্বতীর কথা, ভারত ভারতীয়দের জন্য। নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। খুব ভালো একটা স্লোগান দিয়েছিলেন কে? মোহাম্মদ ইকবাল। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা। কে বলেছিলেন 3 দিনের তামাশা? কেন? কারণ আমরা জানি বছরের শেষ 3 দিন, ডিসেম্বর মাসের 29, 30, 31 কি হতো? জাতীয় কংগ্রেসের অধিবেশন। তাকে অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন 3 দিনের তামাশা। এটাও পরীক্ষায় খুব আসে। বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। গোখেল, গোপাল কৃষ্ণ গোখেল বলেছিলেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার, দাসত্বের পরিকল্পনা, অ্যানি বেসান্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, চিত্তরঞ্জন দাস। লাভ ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে যেন আমার মৃত্যু হয়, দিনু মণ্ডলের কথা। দেশীয় রাজারা ছিলেন ঘরের শত্রু বিভীষণ, জওহরলাল নেহেরু। কংগ্রেসের আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ, সৈয়দ আহমেদ খান বলেছিলেন। কংগ্রেস শাসন হিন্দু শাসনের নামান্তর, আলী জিন্না বলেছিলেন। পরেরটা খুব পরীক্ষায় আসে। সব লাল হো জায়েগা, রঞ্জিত সিং। গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? চার্চিল। নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর, গান্ধীজি। যেন ওটা ঘুলিয়ে না যায়, দুটো কিন্তু রুটি পাথরের গল্প রয়েছে। दुश्मनों की गलियों का समन हम करेंगे, आजाद थे आजाद रहेंगे, চন্দ্রশেখর আজাদের বিখ্যাত ডায়লগ। সম্পূর্ণ ক্রান্তি, জয়প্রকাশ নারায়ণ। দেশ বাঁচাও দেশ বানাও, পিভি নরসিমা রাও। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, হে রাম, মহাত্মা গান্ধী। এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে যুক্ত কি স্লোগান। খুব গুরুত্বপূর্ণ আরো অনেক স্লোগান আছে, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে এমনই কিছু তুলে ধরা। 2 নম্বর টপিক, বিভিন্ন রাজা ও তাদের উপাধি। দেখো, আমরা বর্তমানে জানি তুমি আমি চাইলেই কিন্তু কোনো একটা উপাধি নিয়ে নিতে পারবো না, কিন্তু তৎকালীন সময়ের বিভিন্ন রাজারা বিভিন্ন সময় নিজেদেরকে নিজে বিভিন্ন উপাধি নিয়েছেন। প্রথমেই রয়েছে কার কথা? বিম্বিসার। উপাধি ছিল শ্রেণিক। অজাতশত্রুর উপাধি কুনিক। মহাপদ্মানন্দ, যেটা মনে রাখতে বলবো আমি সেটা মনে রাখবো, সেটা হচ্ছে ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার কিং অফ নর্থ ইন্ডিয়া এবং একরাট। চন্দ্রগুপ্ত মনে রাখবো সেন্ড্রাকোর্স, এন্ড্রোকোটস এবং ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার কিং অফ ইন্ডিয়া। বিন্দুসার, অমৃতাঘাত। অশোকের উপাধি চণ্ডাশোক, দেবনামপ্রিয়, প্রিয়দর্শিনী। বিম কদফিসিস মনে রাখার দরকার নেই। কনিষ্ক, দ্বিতীয় অশোক। প্রথম সাতকর্ণী, বিন্ধ্য অধিপত্তি। গৌতমীপুত্র সাতকর্ণী, শক হননকারী। বাদ বাকি জবন, পোল, তারপর হচ্ছে বাকি যেগুলো রয়েছে ওগুলো মনে রাখার দরকার নেই। শক হননকারী।
প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ, সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান। আর একটা মনে রাখবো এখানে, একটু লিখে নিও, হিরো অফ 100 ব্যাটেল, শতযুদ্ধের নায়ক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য শকারি, শকদের দমন করেছিলেন। কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য, স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকর্তা। শশাঙ্ক গৌড়াধিপতি, হর্ষবর্ধন উত্তরাপথনাথ শিলাদিত্য, ধর্মপাল উত্তরপথস্বামী, লক্ষণ সেন গৌড়েশ্বর। প্রথম পুলকেশী, ফার্স্ট হিস্টোরিক্যাল কিং অফ সাউথ ইন্ডিয়া। এর যেন ঘুরিয়ে না যায় কে সাউথ ইন্ডিয়ার, কে নর্থ ইন্ডিয়ার, তাকে শুধু ইন্ডিয়া বলা হয়েছে, ইন্ডিয়ার হিস্টোরিক্যাল কিং। আচ্ছা, আর মনে রাখবো প্রথম নরসিংহ বর্মন বাতাপি কোন, প্রথম রাজেন্দ্র চোল গন্ডাইকোন। আচ্ছা, আর মনে রাখার মতো হচ্ছে কুতুবুদ্দিন আইবক লাখবক্স, ইলতুৎমিশ সুলতান ই আজম, গিয়াসউদ্দিন বলবন উলুগ খাঁ প্রকৃত নাম। আলাউদ্দিন খলজিকে বলা হতো দ্বিতীয় আলেকজান্ডার, কারণ তিনি গোটা পৃথিবী জয়ের স্বপ্ন দেখেছিলেন। গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক, মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা, ফিরোজ শাহ তুগলক সুলতানি যুগের আকবর। বাবর, বাবর শব্দের অর্থটা অনেক সময় পরীক্ষা দেয়, অনেক জায়গায় বাঘও তুমি পেতে পারো, সিংহও পেতে পারো, যেটাই পাবে সেটাই সঠিক উত্তর। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তেমন যে ভাগ্যবান ছিলেন তেমনটা জানা যায়নি। ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ সম্রাট জাহাঙ্গীর, ম্যান অফ জাস্টিস, সেলিম তার আসল নাম। শাহজাহান, খুররম বা প্রিন্স অফ বিল্ডার, কারণ ওনার আমলেই স্থাপত্য ভাস্কর্য মারাত্মক। ঔরঙ্গজেব জিন্দা পীর। ওকে, এরপর আমরা জানব তৎকালীন সময়ে রচনা হওয়া বেশ কিছু বই এবং ঐতিহাসিক লেখক। দেখো, এই বই এবং ঐতিহাসিক লেখক এই টপিকটায় দেখবে তোমরা অসংখ্য বইয়ের কথা দেওয়া রয়েছে, মানে মোটামুটি যা যা বই হয় সে বই সবই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মধ্য থেকেও গুরুত্বপূর্ণগুলো যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো মনে রাখবে। কি কি মনে রাখবে? চলে এসো। ইন্ডিকা মেগাস্থেনিসের লেখা, হর্ষচরিত বানভট্টের লেখা, মুদ্রা রাক্ষস দেবীচন্দ্রম বিশাখ দত্ত, ব্রহ্ম সিদ্ধান্ত বরাহ মিহির। এই আমি যেগুলো মার্ক করছি এগুলো মনে রাখবে। আচ্ছা, বাবরের আত্মজীবনী, যেটার নাম হচ্ছে বাবর নামা, বাবর। হুমায়ুন নামা, হুমায়ুনের কন্যা গুলবদন বেগম, অর্থাৎ হুমায়ুন নামা লিখেছিলেন কে? হুমায়ুনের বোন গুলবদন বেগম। তুজুক ই জাহাঙ্গীর, এটা জাহাঙ্গীরের লেখা। পরীক্ষায় প্রশ্ন আসে কোন দুই মোগল সম্রাট নিজের আত্মজীবনী নিজেরাই লিখেছিলেন? এক বাবর আর দুই হচ্ছে জাহাঙ্গীর। আকবর নামা আবুল ফজরের লেখা। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ। গীত গোবিন্দ জয়দেবের লেখা। রাজতরঙ্গিনী কলহনের লেখা। স্বপ্ন বাসব দত্তা ভাস। মনসা মঙ্গল বিজয়গুপ্তের লেখা। পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য স্বামী বিবেকানন্দের লেখা। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা।
মহাভাষ্য পতঞ্জলি, প্রিয়দর্শিকার লেখক হর্ষবর্ধন, নাগানন্দের লেখা হর্ষবর্ধন, রামচরিতমানস লেখক তুলসী দাস, চণ্ডীমঙ্গল মুকুন্দ দাস রাম, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, আচ্ছা, শব্দকোষ অমর সিংহ, বুদ্ধচরিত অশ্বঘোষ, রামচরিত সন্ধ্যাকর নন্দী। এখন এই রামচরিত আর রামচরিত মানস, রামচরিত তুলসী দাসের লেখা আর রামচরিত মানস আর রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা, যেন ঘুলিয়ে না যায়। মহাভারতের বঙ্গানুবাদ কাশিরাম দাস, দানসাগর, অদ্ভুত সাগর, এরকম মোট 5টি সাগর আছে, যা কার লেখা? বল্লাল সেনের লেখা। প্রবন্ধু ধৈ, কুমার সম্ভব কালিদাস, চৈতন্য মঙ্গল জয়ানন্দ, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, যেন উল্টো না হয়ে যায়। মেঘদূত কালিদাস, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস, অষ্টাধ্যায়ী পাণিনি, এলাহাবাদ প্রশস্তি হরিসেন, পঞ্চ সিদ্ধান্তিকা বরাহমিহির, চরক সিদ্ধান্তিকা চরক CUK হিউয়েনসাং লিখেছিলেন, মহাভিভাষা বসুমিত্র। এর বাইরে আর কোনো বই পড়ার দরকার নাই। শ্রীমদ্ ভগবদ্গীতা মালাধর বসু, মহাভাষ্য পতঞ্জলি, পারমিতা সূত্র নাগার্জুন, তহকক ই হিন্দ আল বিরুনির লেখা, সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট, কিরান উস সহদন আমির খসরু, তহকত ই নাসিরি মিনহাস, অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায় গুণাকর, বাসব দত্তা ব্রহ্ম সিদ্ধান্তিকা, মহাভাষ্য তাকে দাগ দিলাম, কৃতার্জুনীয় বারবি, দশকুমার চরিত দণ্ডিন, সুশ্রুত সংহিতা সুশ্রুত। এই যেগুলো দাগ দিলাম ওগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, অর্থাৎ ওগুলোকে মুখস্থ মতো করে ফেলতে হবে। নেক্সট, বিভিন্ন ধর্ম ও ধর্ম মতবাদ। কে সেই মতবাদ চালু করেছিলেন? প্রথমেই দেখো লেখা রয়েছে শিখ ধর্ম গুরু নানক, বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ, জৈন ধর্ম প্রথম হচ্ছেন ঋষভনাথ, আর লাস্ট হচ্ছেন মহাবীর। প্রথম যিনি শুরু করেছিলেন আর সব থেকে বেশি ধর্ম পরিচালিত হয়েছিল মহাবীরের সময়ে। ইসলাম ধর্ম হজরত মোহাম্মদ, আর্য জাতি শুরু করেছিল আর্য জাতি হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম চৈতন্যদেব, অদ্বৈতবাদ শঙ্করাচার্য, সর্বেশ্বরবাদ বা দ্বৈতবাদ অজ্ঞাতবাদ, এগুলো একটু মনে রাখবে। চতুর্জাম দিনিহি ইলাহি, এটা হচ্ছে কি? সর্বধর্ম সমন্বয়। ওকে, এরপর আমরা ভারতবর্ষের বেশ কিছু স্থাপত্য জানবো যেগুলো মুঘল আমলে হয়েছিল। আমি যেটা যেটা বলছি না মনে রাখবে। বাবরের সময় এই গার্ডেন এবং জামা মসজিদ, হুমায়ুনের সঙ্গে দিন ই পানহা ওনার সমাধি যেটা ওনার স্ত্রী তৈরি করেছিলেন। আকবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, হাওয়া মহল, যোধাবাই প্যালেস, দিল্লি গেট, আকবর মহল, পাঁচমহল, মরিয়ম, সব কটা। শাহজাহান, মতি মসজিদ, ময়ূর সিংহাসন, তাজমহল, খাসমহল, ঔরঙ্গজেব, বিবিকা মাকবারা, জাফর মহল, সফর জাহাং সমাধি, এগুলো মনে রাখবে। এরপরে 10 জন যে শিখ গুরু, আমরা জানি শিখ সম্প্রদায়ের শুরু হয়েছিল গুরু নানকের হাতে, তার সেই বিখ্যাত গ্রন্থ সাহেব, ইনি প্রথম। আমরা যে যে নাম কটা মনে রাখবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, নবম, দশম। ওকে, নেক্সট,
ইতিহাসের কিছু শব্দ এবং তার বর্তমানে আমরা যা অর্থ বলতে যা বুঝি। আর্য শব্দের অর্থ কি? রেশ বা জাতি। চেঙ্গিস অমর শক্তিশালী। বুদ্ধ পরম জ্ঞানী। বেদ জ্ঞান। মহেঞ্জোদারো মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ। ইলদুচে প্রধান নেতা। ফুয়েরার সর্বোচ্চ নেতা। স্ট্যালিন ইস্পাতের মানুষ। খালসা পবিত্র। রেনেসাঁস নবজাগরণ। শিখ শিষ্য। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। পাকিস্তান পবিত্র ভূমি। বাবর সিংহ। হুমায়ুন সৌভাগ্যবান। জাহাঙ্গীর পৃথিবীর মালিক। শাহজাহান জগতের রাজা। নূরজাহান জগতের আলো। গদর বিপ্লবী বাহমনি ব্রাহ্মণ। এই টার্মিনোলজিগুলো পরীক্ষায় অনেক সময় আসে, বিশেষ করে এই গদরটা তো খুব আসে সবশেষে যেটা দেওয়া আছে। ব্রিটিশ ভারতে চালু হওয়া বেশ কিছু আইন কবে হয়েছিল, যেগুলো দাগ দিচ্ছে ওগুলোই মনে রাখবে। 1773। যদি বলে ব্রিটিশ ভারতের প্রথম আইন হচ্ছে চার্টার অ্যাক্ট 1773। পিটের ভারত শাসন আইন 84। সতীদাহ প্রথা রদ 1829। হিন্দু বিধবা বিবাহ আইন 1856। প্রথম ভারত শাসন আইন 1858 কবে? সিপাহী বিদ্রোহের পর। ওকে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 76। দেশীয় ভাষা সংবাদপত্র আইন 78। অস্ত্র আইন 78। ফ্যাক্টরি অ্যাক্ট 81। বিশ্ববিদ্যালয় আইন 1904। এটা খুব পরীক্ষা আছে কার সময়? লর্ড কার্জন। চলচ্চিত্র আইন 1918। মন্টেগু চেমসফোর্ড 1919। রাওলাট অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বলি কি জিওআই 1935। এবং এই জিওআই 1935 থেকে ভারতবর্ষের সংবিধানে অনেক বিষয়বস্তুকে পরবর্তীকালে বিভিন্নভাবে গ্রহণও করা হয়েছিল, কারণ এই গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1919 এবং গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1935 এই দুটো কিন্তু বেশ ভারতবর্ষে চালু হওয়া আইন যে সমস্ত রয়েছে ব্রিটিশ ভারতে, তার মধ্যে কিন্তু খুব একটা আলোড়ন তুলেছিল আর কি ভারতবর্ষের তৎকালীন সময়। তাই ওই দুটো কিন্তু একটু মনে রাখবে। এছাড়াও আরও ভারতবর্ষে ব্রিটিশ ভারতে অনেক আইন কানুন জারি করা হয়েছিল, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই এখানে দিলাম, যে সবই দিয়েছি বা সব দেওয়া হয়েছে এরকমটা নয়, কিছু গুরুত্বপূর্ণ বেছেই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর এখানে নেই কিন্তু আরও একটা টপিক খুব আসে, আমি একটু বলে দিচ্ছি কয়েকটা, এটা খাতায় তোমরা এটা একটু লিখে নেবে। সেটা হচ্ছে এই হেডিংটা একটু দেবে খাতায় দিয়ে লিখে, আমি বেশি লেখাচ্ছি না, সাজেস্টিভ কিছু লেখাচ্ছি। সেটা হচ্ছে কিছু ঐতিহাসিক লিপি। ঐতিহাসিক লিপি। এই ঐতিহাসিক কিছু লিপির কথা আমরা এখানে লেখাবো। 1 নম্বর হাতিগুম্ফা। এটা হয়েছে খারবেল, কলিঙ্গরাজ খারবেলের সময়। 2 নম্বর নানাঘাট শিলালিপি। নানাঘাট শিলালিপি হচ্ছে প্রথম সাতকর্ণীর কথা জানা যায়। জুনাগড় শিলালিপি, যেগুলো পরীক্ষায় আসে আমি সে কটাই একটু লিখিয়ে দিচ্ছি। জুনাগড় শিলালিপি কার কথা জানা যায়? রুদ্রদমন। খালিমপুর শিলালিপি। দেবপালের কথা জানা যায়। নাসিক শিলালিপি
গৌতমীপুত্র সাতকর্ণী, ভিতরী শিলালিপি, স্কন্দগুপ্ত, গঞ্জাম শিলালিপি, শশাঙ্ক, গরুর ধ্বজ, এটাকে হেলিওডোরাস, এলাহাবাদ প্রশস্তি, সমুদ্রগুপ্ত, আর লাস্ট অফ অল আইহোল প্রশস্তি। দ্বিতীয় পুলকেশী। এই শিলালিপি কটা একটু মনে রাখবে যে কার সময়ে কোন শিলালিপিটা চালু হয়েছিল। ওকে, আর একটা জিনিস আমরা করেই এখানটা শেষ করে দেব, সেটা হচ্ছে 4-5টা একটু মনে রাখবো। কতগুলো ঐতিহাসিক প্রথা এগুলোই মোটামুটি ইতিহাস থেকে আসে স্ট্যাটিক জিকে পার্টে। ঐতিহাসিক প্রথার মধ্যে প্রথমেই আমরা বলবো দাগ ও হুলিয়া কার আমলে চালু হয়েছিল? আলাউদ্দিন খলজি। কাবুলিয়ত ও পাট্টা, শেরশাহ, মনসবদারি, আকবর, কৌলিন্য প্রথা, বল্লাল সেন, 40 চক্র এবং ইক্তা প্রথা ও ইক্তা চালু হয়েছিল ইলতুৎমিশ। রেশনিং ব্যবস্থা, আলাউদ্দিন খলজি। ডাক ব্যবস্থা, শেরশাহ। সেনাদের নগদ বেতন, আলাউদ্দিন খলজি। চৌথ ও স্বদেশমুখী কর, শিবাজি। এবং লাস্ট অফ অল জিজিয়া, জাকাত, খামাস, এসব কর চালু করেছিল আলাউদ্দিন খলজি। এইগুলো থেকেই মোটামুটি ইতিহাসের স্ট্যাটিক জিকের জন্য পড়তে হয়, যা বললাম তার সাথে এক্সট্রা। ওকে।
এখানে আলোচনা শেষ করলাম। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, টাটা।